ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমরা আজ রয়েছি বীরভূম জেলার ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের অন্তর্গত শৌচ গ্রামে। আমার সঙ্গে রয়েছেন এই গ্রামের অনেকজন কৃষক বন্ধু যারা সারা বছর নানা ধরনের চাষ করে থাকেন। আমি তাদের কাছ থেকে আজকে জানবো কিভাবে তারা চাষ করেন, তাদের চাষে কী ধরনের সমস্যা আছে সেগুলোর কথা, এবং সেই সমস্যাগুলোর সমাধান জানাবেন আমাদের সঙ্গে উপস্থিত কৃষি বিশেষজ্ঞ সঞ্জীব মণ্ডল। ইনি সহ কৃষি অধিকর্তা ময়ূরেশ্বর ১ নম্বর ব্লক। প্রথমে যাচ্ছি কৃষক বন্ধুর কাছে। আপনার নাম? আপনার কী ধরনের চাষ করছেন? আমরা সাধারণত খরিফ মরশুমে ধানের চাষ করি, বোরোতেও ধান করি, আর তাছাড়া রবিতে সর্ষে, গম, ছোলা, মুসুর এই সমস্ত চাষ করে থাকি। আপনারা তো অনেক বছর ধরে চাষ করছেন, এই চাষ করতে গিয়ে যে বিশেষ সমস্যা আপনাদের চাষের ক্ষেত্রে একটা বাধা করছে কী সেটা? অনেক রকম প্রাকৃতিক এখন পরিবেশ অনেক করেছে, ফল্ট করেছে, যার জন্য অনেক কিছু যেটা আগে হতো না এখন সেই সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি এখন। যেমন সর্ষে চাষ করতে গিয়ে দেখছি যে ক্লাব রুট শিকড় ফোলা রোগ, ওটার বেশ প্রাদুর্ভাব আছে এখানে আমাদের। তাছাড়াও এখানে ধরুন যে গমের ভুসো রোগ, সেটাও দেখতে পাচ্ছি, সেটা আগে কই দেখা যেত না। এবং আমাদের খারিফ খন্দে বোরো ধানে আমরা সাধারণত খারিফ ধানে আমরা সাধারণত স্বর্ণ মাসুরি ধানের চাষ করে থাকি। তাই এই চাষটাতে ব্যাপক খোলা পচা রোগ এবং বাদামি শোষক পোকার ব্যাপক আক্রমণ হয়েছে, এবং অনেক ক্ষেত্রে ওষুধ ঠিকমতো দেওয়া সম্ভব হয় না বলে মাঠের ফসল অনেক নষ্ট হয়ে যায় আমাদের। তা আমরা সেই জন্যে আপনাদের পরামর্শ চাইছি কীভাবে আমরা চাষ করতে পারি। আর তাছাড়াও ডাল চাষে যে সমস্ত বিভিন্ন জাতের ডাল চাষ করতে গিয়ে রাইজোবিয়ামের প্রয়োজন হয়, সেটা এখানে স্থানীয় বাজারে অ্যাভেলেবল নয়। কৃষি দপ্তর থেকে মধ্যে মাঝে পায়, হয়তো আমাদের তখন মাঠে পড়ে গিয়েছে ফসল, তারপর পেয়ে থাকি। এগুলো যদি সময় মতো কৃষি দপ্তর থেকে আমাদের অর্ডার অনুসারে সাপ্লাই পেয়ে থাকি, তা সেটাও আমাদের খুব উপকার লাগে। আর তাছাড়াও সাধারণত আমরা রেডিও বা টিভি কৃষি দর্শন দেখে যে সমস্ত ওষুধপত্রের নাম শুনতে পাই, সেই সমস্ত ওষুধপত্র এই বাজারেও তেমন পাওয়া যায় না। সেগুলো যাতে আমরা সহজে হাতের কাছে পেতে পারি, সেই ব্যবস্থা কৃষি দপ্তর যদি করতে পারে, তাহলে আমাদের চাষিরা অনেক ক্ষেত্রে এগিয়ে যাবে। ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। তো যে ফসলগুলোর চাষ হয়ে গেছে সে সম্বন্ধে আমরা এখন আলোচনা করছি না, তবে আলোচনা করব যে জানতে চাইব যে উনি যে বলেছেন মুসুর কলাই চাষের ক্ষেত্রে এবং শস্য চাষের ক্ষেত্রে যে চাষ আগামীতে আসছে, যেসব প্রতিবন্ধকতা ওরা করছেন, সে সম্বন্ধে কিভাবে সেটাকে এড়ানো যায়। কৃষক বন্ধু তার সমস্যার কথা বলল, বিশেষ করে রবি মরশুমে সর্ষের চাষ, সেক্ষেত্রে ক্লাব রুটের একটা সমস্যা বললেন। তো আমাদের এখানের বিশেষ করে বীরভূমের যে মাটি রয়েছে, এটা লাল কাঁকুরে মাটি, অ্যাসিডিক সয়েল অর্থাৎ আম্লিক প্রকৃতির মাটি। এই মাটির অম্লতা প্রথমে দূর করতে হবে। এই যে সমস্যা, যে রোগের সমস্যার কথা বললেন, একটা ছত্রাক গঠিত রোগ, এই রোগকে আগে প্রতিহত করতে গেলে মাটির শোধন করা দরকার। কারণ হচ্ছে আম্লিক মাটিতে এই রোগের প্রাদুর্ভাব প্রচণ্ডভাবে আমরা দেখতে পাই। তাই আমরা বলবো জমি যখন চাষ করা হয় না, সেই সময়টায় আমরা চুন দিয়ে, অর্থাৎ প্রতি শতক জমিতে আমরা 2 থেকে 4 কেজি চুন ব্যবহার করি, তাহলে এই সমস্যা দূরীভূত হবে। কিভাবে করব? চুন ব্যবহার করব আমরা ফাঁকা জমিতে, আমরা চুন ছড়িয়ে দিয়ে তারপরে হালকা করে একটা চাষ দিয়ে দিতে হবে। এবার যদি জলের সংস্থান থাকে বা বৃষ্টি হয়, সেক্ষেত্রে আমার জল দেওয়া দরকার হয় না, কিন্তু বৃষ্টি না হলে আমাকে একটা হালকা করে সেচ দিতে হবে, যাতে এই চুনটা মাটির সাথে মিশে যায়। আর চুন ব্যবহার করার 1 মাস পরে আমরা যে কোনো ধরনের ফসলের চাষ করতে পারবো, তার আগে কখনোই চাষ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কোনো বীজ অঙ্কুরিত হবে না। চুনের যে রাসায়নিক প্রভাব আছে, তার প্রভাবের দ্বারা ওই বীজের অঙ্কুর নষ্ট হয়ে যাবে, জার্মিনেশন ফল করবে। আর গমের কথা বললেন উনি, ওনার সমস্যার কথা বললেন যে ভুসা রোগ ইত্যাদি যে সমস্যা আছে, এটাও একই ধরনের ছত্রাকঘটিত রোগ। এই ছত্রাকের ক্ষেত্রে আমরা বলি যে বীজ শোধন করা সবথেকে উপকারী পথ, সহজ মাধ্যম হচ্ছে বীজ শোধন করা। কি করব? কার্বক্সিন 75% WP এক ধরনের বীজ শোধক পদার্থ রয়েছে। এই পদার্থ দিয়ে যদি আমরা বীজ শোধন করতে পারি,
প্রতি কেজি বীজের জন্য 2 থেকে 2.5 গ্রাম কার্বক্সিন আমরা ব্যবহার করব। শুকনোভাবে আমরা বীজ শোধন করতে পারি বা ভিজা অবস্থায়ও বীজ শোধন করতে পারি। তাহলে এইভাবে যদি বীজ শোধন করা যায়, আমাদের এই কার্বক্সিন দ্বারা বীজ শোধন করলে গমের যে ভুসা রোগ তৈরি হচ্ছে বা সমস্যা তৈরি হচ্ছে সেটা আমরা তার হাত থেকে ফসলকে বাঁচাতে পারি। আর ওনার পূর্ববর্তী ফসলের কিছু কথা বললেন যে জাস্ট আমাদের আমন ধান উঠে গেছে, সেই আমন ধানের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছিল। তো আমরা কৃষি দপ্তর থেকে সবসময় পরামর্শ দিয়ে থাকি কৃষকদের যে আমন ধান বা যে কোনো ধান চাষ করতে গেলে আমাদের নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। অর্থাৎ গাছ থেকে গাছের দূরত্ব, আমাদের ধানের ক্ষেত্রে গুছি থেকে গুছির দূরত্ব এবং লাইন থেকে লাইনের দূরত্ব, সারি থেকে সারির দূরত্ব, এই দূরত্ব সবসময় ঠিকমতো বজায় রাখতে হবে। দীর্ঘমেয়াদী জাত যদি হয় সেক্ষেত্রে আমার দূরত্বটা একটু দূরে হবে, অর্থাৎ আমরা 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার, অর্থাৎ গুছি থেকে গুছি দূরত্ব 20 সেন্টিমিটার, এবং গাছ থেকে গাছের অর্থাৎ একটা হিল থেকে আরেকটা হিল এবং সারি থেকে যে সারি দূরত্ব সেটাও 20 সেন্টিমিটার। এই বর্গাকার ভিত্তিকে আমরা যদি চাষ করি তাতে সুবিধা হবে, আলো বাতাস এবং যে খাদ্যদ্রব্যের যে চাহিদা সেটা গাছ ভালোভাবে পাবে। অন্যদিকে এদের পাশকাঠি বাড়বে। আর সূর্য আলোকের যে সমস্যা হয়, যদি বেশি ঘন গাছ হয়, বেশি পাশকাঠি হয়, সেক্ষেত্রে সূর্যালোক ঢুকতে না পারার জন্য এই বাদামি শোষক পোকার আক্রমণ বেশি করে আমরা দেখতে পাই। আরও পরামর্শ দেওয়া হয় যে প্রতি 8 থেকে 9 সারি অন্তর একটা সারি ছেড়ে দিতে। একটা সারি ছেড়ে দিলে কি হবে, আলো বাতাস ভালোভাবে ওখান থেকে চলাচল করতে পারবে। এবং এই যে বাদামি শোষক পোকা, এরা সাধারণত দিনের বেলায় এই গাছের গোড়ার দিকে অবস্থান করে, আর সেখানে যদি সূর্যালোক পৌঁছায় তাহলে তারা সেখানে থাকতে চাইবে না, তাদের থাকার প্রতিকূল পরিবেশ তৈরি হবে। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে যখন এটা মানাও না হয় তখন কৃষক বন্ধুদের আমরা বলে থাকি যে 5 ঠেলার একটা ব্যাপার আছে, অর্থাৎ আমরা 4-5 সারি গাছ অর্থাৎ ধানের গাছের পরপর আমরা দুদিকে ঠেলে দেওয়া হয়, যাতে ওই সময়টা যখন বাদামি শোষক লাগার সম্ভাবনা তখন যাতে আলো বাতাস ভালোভাবে প্রবাহিত হতে পারে। সেক্ষেত্রে আমাদের এই পোকার উপদ্রব বা আক্রমণ কমানো যায়। আর পোকা যদি লেগে যায় সেক্ষেত্রে আমাদের রাসায়নিক প্রতিকার নিতে হবে। সেটা আমরা ডিডিভিপি ব্যবহার করি বা আমরা ইমিডাক্লোরপিড যে রাসায়নিক ওষুধ আছে, পেস্টিসাইডস কীটনাশক, আমরা এটা ব্যবহার করলে ভালো সুরাহা পেতে পারি। আর এছাড়াও আমরা যে পদ্ধতি, কালচারাল পদ্ধতি বললাম, এই পদ্ধতি আমাদের মানলে পরে আইপিএম যে একটা প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, আমরা কোনো পোকাকে সম্পূর্ণ ধ্বংস করতে পারবো না, তাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। তাহলে এই দুটোর সমন্বয় করে আমাদের রাখতে হবে যাতে পোকাও দমন করা যায়, ফসলও ঠিকমতো তোলা যায়। আর মুসুরি চাষ সম্বন্ধে, যে ডাল চাষ সম্বন্ধে জানতে চাইছিলেন। হ্যাঁ, ডাল চাষের ক্ষেত্রে আমাদের এই লাল কাঁকুরে মাটিতে আমরা ডাল চাষ করতে পারি। কেন, ডালের ক্ষেত্রে যে জলের চাহিদা বা তৈলবীজের ক্ষেত্রে জলের চাহিদাটা কম, সেক্ষেত্রে আমাদের এই খরার পরে এই মরশুম, যেটা রবি মরশুমে জলের সংস্থান যদি না থাকে, সেক্ষেত্রে আমরা ওই আগের যে বৃষ্টিপাতের যে জল, বর্ষার যে রেসিডুয়াল ময়েশ্চার যেটা থাকে, সেই জল দ্বারা আমরা ডাল চাষ করতে পারি। ডালের ক্ষেত্রে একইভাবে বীজ শোধন করব। যে ধরনের ছত্রাকের আক্রমণ হয়, এই যে উইল্টিং বা ঝিমিয়ে পড়া যে ডালের রোগ, এটা আমরা বীজ শোধন করব। আমরা কার্বানডাজিম 50% প্রতি কেজি বীজের ক্ষেত্রে 2 থেকে 2.5 গ্রাম ব্যবহার করব। তা দিয়ে আমরা বীজ শোধন করব। তাতে দেখা যাবে যে এই ঝিমিয়ে পড়া রোগ, ছত্রাক ঘটিত যে রোগ, এটা দেখা যাবে না। এছাড়াও আমরা জমিতে কিছু ট্রাইকোডার্মা ভিরিডি, এটাকে আমরা ব্যবহার করতে পারি। প্রতি লিটার জলে আমরা ট্রাইকোডার্মা ভিরিডি 5 থেকে 6 গ্রাম মিশিয়ে নিয়ে আমরা স্প্রে করতে পারি। গাছের যে স্ট্যান্ড থাকে সেখানে গাছ ভিজিয়ে স্প্রে করে গোড়ার দিকে স্প্রে করতে পারি। আর আরেকটু খেয়াল রাখতে হবে যে ওই চুনের ব্যবহারটা, যেটা বললাম, চুনের ব্যবহারটা করলে পরে আমাদের মাটির আম্লিক ভাবটা কমে যাবে, মাটি নিউট্রাল বা প্রশমদিক হবে। সেক্ষেত্রে এই ছত্রাকের বা ব্যাকটেরিয়ার আক্রমণটা কম হবে, তাদের পপুলেশন কমে যাবে। আমরা পরবর্তী কৃষক বন্ধুর কাছে যাচ্ছি। আপনার নাম? নাম কার্তিক চন্দ্র মণ্ডল। আচ্ছা, কি চাষ করছেন আপাতত? আপাতত সরষে এবং কিছু গম করব মনস্থ করেছি। হ্যাঁ, আর ওই কিছু ডাল, হ্যাঁ, ছোলা এবং মসুর, এটা মনস্থ করে রেখেছি। তো মানে ধরুন, হ্যাঁ, বীজতলা থেকে শুরু করি, যেটা আমন ধান হয়ে গিয়েছে, সেখানে হয়তো আমরা বীজটা আগে তো আমরা ওই শুকনোতে করতাম, কিন্তু বর্তমানে আমরা ওই বীজটা জল দিয়ে
হ্যাঁ বিচন ভিজিয়ে একটু অঙ্কুর বের করি তাতে হয়তো সমস্যার সৃষ্টি হয় যে কিছু কিছু জায়গায় দেখেছি বিচন লাল হয়ে হয়তো বসে যাচ্ছে। সেখানে আমরা ওই সামান্য কৃষি প্রযুক্তি যারা আছেন কেপিএস তাদের পরামর্শ নিয়ে বীজ টিজ দিই, কিন্তু ফল হয়তো পাই, কিন্তু 100% ফল পাই না। তারপরে ওগুলো আমরা সেই বীজতলা থেকে ওই বীজটা তুলে নিয়ে গিয়ে যে জমি তৈরি করি আমন ধানের, হ্যাঁ সেখানে গিয়ে ওটা রোপণ করি। এখন তো নানা ধরনের ধান চাষের ক্ষেত্রে প্রযুক্তি রয়েছে, যেমন এসআরআই রয়েছে, সে ব্যাপারে কেউ জানেন কি? না স্যার, সে ধরনের কোনো পরামর্শ আমরা এখানে পাইনি। হ্যাঁ লোকাল যারা এখানে আমাদের ওই দোকান কৃষি বিজ্ঞান যে অলক রায় কীটনাশকগুলো বিক্রি করে বা জৈব সার বিক্রি করে, রাসায়নিক সার বিক্রি করে, তার কাছে একটু সাজেশন নিই যে এই ধরনের আমার সমস্যা লেগেছে, ফসলের এই মানে পরিবর্তন আসছে, ওই কাছে সাজেশন নিয়ে আমরা সেইভাবে বৃষ্টি প্রয়োগ করি। তাহলে আমরা এখন জানাতে কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে এসআরআইটা কী এবং কীভাবে ধান চাষ করা যেতে পারে। আমাদের এক কৃষক বন্ধু তার ধান চাষের ব্যাপারে এসআরআই অর্থাৎ সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশান এই পদ্ধতি সম্বন্ধে জানতে চাইলেন। আমরা কৃষি দপ্তর থেকে এই পদ্ধতি আজ থেকে 5 থেকে 7 বছর আগে থেকে আমরা আমাদের ডিস্ট্রিক্টে কিছু এরিয়ায় করা হয়েছে, আমাদের এই ব্লকেও আমরা করিয়েছি। তো এসআরআই হচ্ছে পদ্ধতি ধান চাষের, যে ক্ষেত্রে আমরা পরিমিত পরিমাণে বীজ থেকে শুরু করে অন্যান্য যে উপকরণ দরকার চাষের ক্ষেত্রে সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং তার দ্বারা সুফল পেতে পারি। এসআরআই কী করি আমরা, এখানে বীজের পরিমাণ খুব কম দরকার হয়, অর্থাৎ আমরা 1 একরের ক্ষেত্রে আমরা 6 কেজি বীজ দিয়ে 1 একর জমি 100 শতক জমিকে আমরা চাষ করতে পারি। এবং বীজতলা তৈরির ক্ষেত্রে আমরা কি করে থাকি, বীজতলায় আমরা আগে ভালোভাবে বীজতলা তৈরি করি যেভাবে, তার সাথে কিছু আমরা কম্পোস্ট সার অথবা গোবর সার দিয়ে থাকি বীজতলাতে, যাতে বীজ তৈরি হওয়ার পর, বীজ থেকে চারা তৈরি হওয়ার পরে আমরা ওটাকে অতি সহজে তুলে আনতে পারি। অর্থাৎ একটা ট্রের উপরে বা কোনো একটা জায়গা কাঠের পাটাতনের উপরে আমরা এই বীজটাকে নিয়ে আসব, এমনভাবে যাতে ওই বীজের শিকড়গুলো ইনজিওর্ড না হয় বা আঘাতপ্রাপ্ত না হয়, যাতে আমরা মূল জমিতে লাগাতে গেলে খুব তাড়াতাড়ি ওই গাছটি বাড়তে পারে, তার কোনো প্রভাব না পড়ে, ক্ষতিকর প্রভাব না পড়ে। তাহলে আমরা বলছি যে এই যে আমরা 6 কেজি বীজ আমরা 1 একর জমির জন্য চাষে ব্যবহার করছি, খুবই কম পরিমাণ। আর এটা দিয়ে কীভাবে সম্ভব না, আমরা যখন লাগাতে যাব মূল জমিতে রোপণ করব, তখন একটা হিল পার হিল বা একটা গুছিতে একটা করে আমরা বিচন লাগাবো, একটা করে গাছ লাগাবো, চারা গাছ। এবং এই দূরত্ব সবসময় আমরা মেনটেন করি, একটা করে গাছ যেহেতু লাগাচ্ছি আমরা 15 সেন্টিমিটার দূরত্ব পাশাপাশি, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব এবং একটা সারি থেকে আরেকটা সারির দূরত্ব আমরা 15 সেন্টিমিটার রাখি। এই ক্ষেত্রে আমরা দেখি এই পদ্ধতিতে যে জলের চাহিদা, আমরা ধান চাষ করতে গেলে প্রচুর জল লাগে, কিন্তু এই পদ্ধতিতে জলের খুব কম পরিমাণে আমরা জল দিয়ে চাষটা তুলতে পারি, ফসলটাকে ফলাতে পারি। কি করব, আমরা জল যখন ব্যবহার করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে বিভিন্ন দশা যে আছে, বৃদ্ধি দশা, সেই দশায় আমাদের ক্রিটিক্যাল যে দশা, সংকটজনক দশা, তখন আমাদের জলের সংস্থান রাখতে হবে এবং অ্যাসিড ইরিগেশনের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে যখন আমরা পাশকাঠি ছাড়া অবস্থা, তখন জল থাকবে। জল আমাদের প্রচলিত ধারণা আছে যে ধান চাষ করতে গেলে জল ভরিয়ে রাখতে হবে, কিন্তু এই পদ্ধতিতে আমরা কৃষি দপ্তর থেকে জানাই যে কখনোই ধানে পুরো ভরা জল দরকার হবে না। আমরা কি করব, ছিপছিপে জল রাখলে আমাদের চলে যাবে। এবং একটু খেয়াল রাখতে হবে যাতে কখনো মাটি শুকিয়ে ফেটে না যায়। যখনই দেখব আবার জলের টান পড়ছে, তখনই আমরা জল সরবরাহ করব। 1 থেকে 2 সেন্টিমিটার জল আমরা যখন পাশকাঠি ছাড়া শুরু হবে তখন আমরা দেব, এবং পরের ধাপে যখন শীষ বেরোবে তখন আমাদের জলের মাত্রাটা ওটা 5 সেন্টিমিটারে বাড়িয়ে রাখতে হবে। 7 দিনের নাগাদ আমরা 5 সেন্টিমিটার জল রাখবো, অর্থাৎ মাটি থেকে জলের যে হাইটটা হবে সেটা হবে 5 সেন্টিমিটার জল জমিতে আমরা সরবরাহ করব। এরপরে যখন শীষ ফ্লাওয়ারিং হওয়ার পরে কিছুদিন জল খানিকটা ধরে রাখতে হবে, তবে টানা ধরে রাখার দরকার নেই। যেরকম বলা হলো ইন্টারমিটেন্ট ইরিগেশন, অর্থাৎ মাঝে মাঝে আমরা জল দেবো, টোটাল ড্রাই করব না, ভিজে অবস্থা থাকবে। সেই ভিজে অবস্থা আবার শুকিয়ে গেলে তখন আমরা আবার জল দেব। কেননা যখন ধান যখন বেরিয়ে আসবে, শীষ বেরিয়ে আসবে এবং দানা পুষ্ট হবে, তখন জলের যদি ঘাটতি দেখা যায় তাহলে ধান পুষ্ট হবে না, চিটে ধান দেখা যাবে। আর এই পদ্ধতি আমরা যেহেতু দূরত্ব বজায় রাখছি, গাছের পরিমাণ কম রাখছি, আমাদের কৃষক ভাইয়ের একটা আশঙ্কা থাকে যে কম সংখ্যক গাছ দিয়ে
মনে হয় ফলন কম হবে, কিন্তু এটা ভুল ধারণা। এখানে আমরা পরীক্ষাগতভাবে আমরা দেখে নিয়েছি যে এতে আমরা ফলন অনেক বেশি পাই। প্রতি হেক্টরে আমরা 5 থেকে 5.5 টন আমরা ফলন পেয়ে থাকি। 1 হেক্টর অর্থাৎ 250 শতক জমিতে আমরা এই ধরনের ফলন পাই। আর যেহেতু লাইন সুইং করা হয়, এখানে আমাদের জমি থেকে ফসল কাটার ক্ষেত্রে সুবিধা। আমরা যখন আধুনিক কৃষি যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতি ব্যবহার করতে পারি, এবং ইন্টারকালচার অপারেশনের যে ব্যাপারগুলো আছে অর্থাৎ আমার পরিচর্যার ব্যাপার, উইডিং ইত্যাদি যেগুলো আছে সেগুলো আমরা অতি সহজে করতে পারি। এখানে আমরা প্রয়োজনে হার্বিসাইড অর্থাৎ আগাছানাশক ব্যবহার করব, আর কোনো উইডার যেগুলো আমরা রোয়ের ভিতর দিয়ে চালনা করলে ওই আগাছাগুলোকে নির্মূল করা যাবে, এবং সেই আগাছাকে ওই মাটির জমিতে চেপে দিলে পরে মাটির সাথে সেটা আবার জৈব সার হিসাবে পচে গিয়ে জৈব সার হিসাবে কাজ করবে। এসআরআই পদ্ধতিতে ধান চাষ কীভাবে করতে হবে সে সম্বন্ধে আমরা জানলাম। আশা করছি এখানকার কৃষক বন্ধুরা তো জানলেনই, যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও জানলেন কিভাবে এসআরআই পদ্ধতিতে ধান চাষ করা যাবে। আমরা এখন যাচ্ছি অন্য একজন কৃষক বন্ধুর কাছে। আপনার নাম? আমার নাম শ্রী অসীম কুমার রায়। আপনি তো এবছর কি চাষ করছেন? এবছর আমি খরিফে আপনার করেছি, ওই স্বর্ণ মাসুরি চাষ করেছি, কিছু MTU 1010 করেছি, হ্যাঁ, আর আগামী বোরোতে কিছু 1010 চাষ করব, এবং আলু চাষ কিছু আমার আছে, আর ডাল শস্য কিছু চাষ করেছিলাম খরিফে, আবার রবিতেও কিছু করব। তো উৎপাদন কেমন পাচ্ছেন? উৎপাদন মোটামুটি ভালো, কিন্তু আমাদের এখানে সমস্যা হচ্ছে কৃষি শ্রমিকের, যার জন্য আমরা বিভিন্ন টিভি চ্যানেলে এবং পত্রপত্রিকায় দেখছি যে আপনার জিরো টিলেজ পদ্ধতিতে ধান এবং গম করা যায়, কিন্তু সেই পদ্ধতিটা কোনো মেশিন আমাদের এখানে আসেনি। সেই পদ্ধতিটা এলে আমরা এখানে ব্যাপক হারে গম চাষ এবং খরিফে আমরা মানে ধান চাষও করতে পারি, তাতে আমাদের কৃষি শ্রমিকের সাশ্রয় হবে এবং ফসলটা আমরা আর্লিয়ার করতে পারবো। তো অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে। আমরা কৃষি বিশেষজ্ঞর কাছ থেকে জানতে চাইব যে বিনা কর্ষণে ধান বা গম চাষ কীভাবে করা যেতে পারে এবং কিভাবে এই মেশিনটা পাওয়া যেতে পারে, আমরা কী করে অ্যাভেলেবেল হয়, আমাদের কাছে কীরকমভাবে ওই মেশিনটা পাওয়া যাবে, একটু আমরা পেলে সুপরামর্শ পেলে আমরা বাধিত হব। নিশ্চয়ই আমরা এই সুপরামর্শ দেওয়ার জন্য কৃষি বিশেষজ্ঞ অনুরোধ করছি। কৃষক বন্ধু জিরো টিলেজ পদ্ধতিতে ধান চাষ বা গম চাষের কথা জানতে চাইলেন। জিরো টিলেজ এই কনসেপ্ট বা ধারণা, এটা হচ্ছে শূন্য নয়, কিন্তু সব থেকে কত কম পরিমাণ চাষ দিয়ে আমরা কোনো ফসল বিশেষ করে ধান বা গম ফলাতে পারি তার একটি পদ্ধতি। এখানে চাষকে আমরা কমিয়ে আনব, মিনিমাম করব, এবং কি করা হবে, শুধুমাত্র রুট জোন অর্থাৎ শেকড় যে জায়গাটায় বসবে, গাছ যেখানে বসবে সেই অঞ্চলটা আমরা চাষ দেব। একদম রুট জোনে আমাদের এই টিলেজটা হবে, এবং সেখানে আমরা এখন আধুনিক চাষের ক্ষেত্রে জিরো টিলেজ মেশিন উদ্ভব হয়েছে। তা জিরো টিলেজ মেশিনের সাহায্যে আমরা এই চাষ করতে পারি। এতে কি হচ্ছে, মেশিনের ভিতরে আমরা যেমন ফার্টিলাইজার ব্যবহার করছি, তার সাথে বীজ আমরা একটা বীজাধারের ভিতর রেখে দিচ্ছি, এবং নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর সে বীজগুলো পড়বে, ফার্টিলাইজার পড়বে, এবং পিছনে একটা ল্যাডার টাইপের আছে যেটা ওইগুলোকে ঢেকে দিয়ে দেবে। এবং জিরো টিলেজের সুবিধা হচ্ছে আমাদের, যেহেতু কৃষক বা শ্রমিক আমরা কম পাই, কৃষি শ্রমিকের সংখ্যা এখন দিন দিন কমে যাওয়ার জন্য আমাদের এই যন্ত্র নির্ভর হয়ে উঠতে হবে। আর এই যন্ত্র এখনও আমরা এখান থেকে সব জায়গায় অ্যাভেলেবেল হচ্ছে না। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর চিন্তাভাবনা আছে, প্রত্যেকটা সাব ডিভিশন অর্থাৎ মহকুমা লেভেলে যে আমাদের কৃষি দপ্তর আছে, এবং সেখানে যে আমাদের সাব ডিভিশনাল রিসার্চ ফার্ম আছে, সেখানে একটা করে ইমপ্লিমেন্ট হাব করার কথা চিন্তাভাবনা চলছে, যাতে কৃষক তার প্রয়োজনীয় যন্ত্রপাতি ওই ইমপ্লিমেন্ট হাব থেকে সংগ্রহ করতে পারে। এটা এখনও আমাদের প্ল্যানিং পর্যায়ে চলছে, আমরা অদূর ভবিষ্যতে এটা হয়তো বাস্তবায়িত করতে পারবো। আর আমরা আমাদের ডিস্ট্রিক্টে আমাদের JDRS যেটা আছে, জোনাল অ্যাডাপটিভ রিসার্চ ফার্ম যেটা আছে নলহাটিতে, সেখানে আমরা এই যন্ত্রটি আমরা অ্যাভেলেবেল সেখান থেকে আমরা পাই, কিন্তু সেটাকে নিয়ে আসা অনেকের ক্ষেত্রে একটু ব্যয় সাপেক্ষ ব্যাপার।
তাছাড়া আমি বললাম যে যন্ত্রের সাহায্যেই করতে হবে এরকম নয়। আপনি আপনার পদ্ধতিগতভাবে আপনি যদি শুধুমাত্র একটা রুট জোন যেখানে আমরা লাইন বেঁধে লাগাবো, দূরত্ব বজায় রেখে প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে দূরত্ব যেটা দরকার সেই দূরত্ব বজায় রেখে সেই লাইনটুকু আমরা চাষ দেবো এবং সেখানে আমরা বীজ বপন করব। এতে একটা সমস্যা দেখা যায় যে পরের দিকে ঘাস বা আগাছার উপদ্রব আমাদের একটু খেয়াল রাখতে হবে। জিরো টিলেজ পদ্ধতিতে ঘাসের একটা সমস্যা আছে। আমরা একটা ব্ল্যাঙ্কেট ইরিগেশন বলি, যখন আমরা বীজ বপন করি তার থেকে 3 থেকে 5 দিনের মধ্যে একটা টোটাল কিলার যে হার্বিসাইড আছে অর্থাৎ সবকে মেরে দেবে, বীজ অঙ্কুরোদ্গম হওয়ার আগে সেই ধরনের একটা হার্বিসাইড বা আগাছানাশক আমরা ব্যবহার করব। বাজারে আমরা গ্লাইফোসেট ব্যবহার করতে পারি বা প্যারাকোয়াট, আমরা এই ধরনের এক প্রকারের হার্বিসাইড যে দিয়ে আমরা এই আগাছাগুলোকে নির্মূল করতে পারি। এবং এক্ষেত্রে আমাদের একটা সুবিধা হচ্ছে যে সয়েল ওয়াটার কনজারভেশন, অর্থাৎ মাটির ভিতরে যে জল আছে মাটিকে ডিস্টার্ব না করে বা তার যে অবস্থা প্রাকৃতিক যে অবস্থা তাকে বিঘ্নিত না করে তার ভিতরে যে জলটা আছে তাকে আমরা ধরে রাখতে পারি। আমরা বেশি চাষ দিলে সেক্ষেত্রে কী হয়, মাটি যেহেতু এই অঞ্চল শুষ্ক প্রকৃতির অঞ্চল, মাটির ভিতরে যে ময়েশ্চার থাকে বা জল থাকে সেই জলটা উবে বেরিয়ে যায়। আর এক্ষেত্রে জিরো টিলেজ করলে আমরা এই জলটাকে সংরক্ষণ করতে পারি এবং সেই জল দ্বারা আমাদের যে ফসল বিশেষ করে ধান এবং গম আমরা ফলাতে পারি। আর এক্ষেত্রে যেমন আমাদের ম্যান পাওয়ারের সমস্যা, যে কৃষি শ্রমিকের সমস্যাকে আমরা এড়িয়ে যেতে পারি আর আমরা ফলনটাকেও ভালো পেতে পারি। জমিটা আমরা ফেলে না দিয়ে পতিত না রেখে আমরা এই ধরনের ধান বা গম চাষ করে যেতে পারি। বিনা কর্ষণে ধান বা গম কীভাবে চাষ করা যেতে পারে সে সম্বন্ধে জানলাম। এখন যাচ্ছি পরবর্তী কৃষক বন্ধুর কাছে। আপনার নাম? আমার নাম সাধন কুমার মণ্ডল। তো আপনি কি সবজি চাষ করেছেন কিছু? এখন পর্যন্ত করিনি, তো করার জন্যে উপস্থিত নিয়েছি। কী কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? আলু করবো, সরষা করবো, সরষা খানি করে দিয়েছি, আর গম করবো। খরা কী ধরনের জাত লাগিয়েছেন? সরষা, লাল সরষা, সাদা সরষা, একটা জটা সরষা, এই 3টা সরষা আমি খানি করে ফেলেছি। অনেক দিন ধরে সর্ষে চাষ করছেন, তো তার মধ্যে কোনো সমস্যা দেখি? ওই জাপ পোকা লাগে, জাপ পোকা লাগে। আমরা কৃষি নিয়ন্ত্রণ করতে হবে। সর্ষের জাপ পোকার আক্রমণ আমরা দেখি ফেব্রুয়ারি মিডল থেকে অনওয়ার্ডস। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে বপনের যে সময়, বীজ বপনের যেটা সময় সেটা হচ্ছে অপটিমাম সময় হচ্ছে আমরা অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি আমাদের সর্ষের বীজ মাটিতে ফেলতে হবে, জমিতে ফেলতে হবে। তাতে কি হবে, আমরা এই যে জাপ পোকার যে সমস্যা, যে সময়টা জাপ পোকা আবির্ভাব বা প্রাদুর্ভাব ঘটে সেই সময়টাকে আমরা অ্যাভয়েড করতে পারি। বিশেষ করে জাপ পোকা যখন অ্যাটাক করে সেই সময় যদি আমাদের সর্ষের যে দানা বা যে পটগুলো থাকে সেগুলো যদি শক্ত হয়ে যায় তখন তারা রস শোষণ করতে পারে না। এই সময় যদি আমরা অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝির ভিতরে যদি আমরা লাগিয়ে দিতে পারি, বীজ বপন করতে পারি, তাহলে আমাদের সেক্ষেত্রে এই ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে আমাদের দেখা যাবে যে সর্ষের যে পটগুলো তৈরি হয় সেগুলো শক্ত হয়ে যায় এবং এই জাপ পোকা আসলেও তারা তেমন কোনো ক্ষতি করতে পারে না। আর কোনো ক্ষেত্রে দেখা যায় কৃষক বন্ধু নভেম্বরের মাঝামাঝির পরেও সর্ষে লাগিয়ে থাকেন, কখনো দেখা যায় ডিসেম্বরের ফার্স্ট উইকেও সর্ষে লাগিয়ে থাকেন। এটা হয়ে থাকে যদি আমন ধান উঠতে দেরি হয়, দীর্ঘমেয়াদী জাতের আমন ধান উঠতে দেরি হলে কখনো হয়ে থাকেন। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যদি জাপ পোকার সমস্যা হয়েই থাকে, আশেপাশে জমিতে জাপ পোকার সমস্যা আমরা দেখি, তখনই আমাদের আগে থেকে সিস্টেমেটিক এক ধরনের ওষুধ ব্যবহার করতে হবে যাতে জাপ পোকা আক্রমণ না হয়। আমরা নিম তেল ব্যবহার করতে পারি, অর্থাৎ নিম তেল আমরা অ্যাজাডাইরেক্টিন যেটা আছে সেটা 1000 ppm-এর, ওটা আমরা প্রতি লিটার জলে 1 ml হিসেবে গুলে নিয়ে স্প্রে করে দিলে সর্ষে গাছে তার রসের ভিতরে এটা ব্যাপন প্রক্রিয়ায় মিশ্রিত হবে এবং যে পোকা রস শোষণ করতে আসবে এই তিক্ত স্বাদের জন্য তারা ওই গাছের আর রস শোষণ করবে না এবং গাছের ক্ষতি করতে পারবে না। আর রাসায়নিক কৃষি বিষ আমরা ব্যবহার করতে পারি যখন মারাত্মকভাবে লেগে যায়, অর্থাৎ সর্ষের ফুল থেকে শুরু করে এবং সবেমাত্র শুটি ধরেছে সেই শস্যের উপরে জাপ পোকা লাগে, তখন আমরা কি করব, আমাদের বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যাল যে রয়েছে যেটা হচ্ছে আমরা ইমিডাক্লোরপিড 17.8% SL ওটাকে আমরা ব্যবহার করতে পারি প্রতি লিটার জলে। 0.25 অর্থাৎ 10 লিটারে আমরা
2.5 ml মিশিয়ে নিয়ে মিশ্রিত করে আমরা সর্ষে গাছে স্প্রে করব। আমরা এছাড়াও মেটাসিস্টক্স বা রোগর জাতীয় ওষুধ আমরা এই জাপ পোকার আক্রমণ রোধ করার জন্য ব্যবহার করতে পারি। তাতে আমরা সফলভাবে অর্থাৎ প্রচণ্ডভাবে ক্ষতি করার হাত থেকে আমরা বাঁচাতে পারি। তবে পোকা আক্রমণ হলে আমাদের যেমন খেয়াল রাখতে হবে যে সঠিক সময়ে চাষ করতে হবে, এটা আমার মাথায় রাখতে হবে। পোকা আক্রমণ হয়ে গেলে আমার সুস্থ সবল গাছ থেকে যতটা পাওয়ার কথা তার তুলনায় কিন্তু আমরা যতই প্রোটেকশান নিয়ে থাকি তার থেকে কম ফলন পাবো। অতএব আর্লি কাল্টিভেশন অর্থাৎ আগে ভাগে চাষ, সঠিক সময়ে চাষ, এটা আমাদের করতে হবে। আমরা এতক্ষণ বীরভূম জেলার ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের অন্তর্গত সোজপুর গ্রামের কৃষক বন্ধুদের নানা ধরনের কথা শুনছিলাম এবং তারা যে ধরনের সমস্যার কথা বলছেন তার সমাধান বা বিভিন্ন ধরনের চাষ পদ্ধতি সম্বন্ধে আমরা জানলাম কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আজকের এই অনুষ্ঠান দেখলেন, আশা করছি এই সমস্ত তথ্যাদি আপনাদেরকে কৃষিকাজে আরও এগিয়ে নিয়ে যাবে। আরে ভাই হলকু, বীজ, কীটনাশক, সার, এত খরচের ব্যবস্থা করতে গে? আরে খরচের চিন্তা কোথায়, আমার কাছে আছে এই কিষাণ ক্রেডিট কার্ড। ব্যাংক থেকে জারিয়ে কার্ড দিয়ে কৃষক নিজের সীমা পরিমাণ টাকা যে কোনো সময় বার করতে পারে, চাষবাসের সামগ্রীও যে সময় কিনতে পারে। ভাই হলকু, আমার জন্য একটা ক্রেডিট কার্ডের বন্দোবস্ত করে দাও না। আরে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কাছাকাছি কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করো আর পাও প্রচুর লাভ। নিমতলা গ্রামের ফকির বাবার ছিল খুব প্রতাপ, বলতো সবাই ভাগ্য বদলাতে ওনার মুখ্য হাত। বাবা চাষ করার এমন পথ দিত যাতে ফসলের ঢের লেগে যেত। কিন্তু একদিন ফকির বাবার খুলে গেল রহস্য। কিষাণ কল সেন্টার থেকে উনি জানতেন উন্নত চাষের তথ্য। চাষের সম্বন্ধে যে কোনো সমস্যা হোক, কিষাণ কল সেন্টার থেকে বিশেষজ্ঞদের বিনামূল্যে পরামর্শ পান। তৎক্ষণাৎ সেই মুহূর্তে নিজের ভাষাতেই কথা বলে চাষবাসের সম্বন্ধে যে কোনো পরামর্শ বা প্রশ্নের জন্য বিনামূল্যে নম্বরে ফোন করুন 1800-180-1551। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। ভাই, এখন হরিয়ার ক্ষেত আমাদের জন্য উদাহরণ হয়ে গেছে। হ্যাঁ ভাই, এখন এনএফএসএম হরিয়ার ক্ষেতকেই বেছে নিয়েছে ভরপুর ফসলের উৎপাদনের জন্য প্রয়োজনীয় কথা শেখাবার জন্য। এইভাবে চাষের প্রণালী, সময় আর উপাদানের মাত্রার বিষয় কৃষকেরা সঠিক তথ্যাদি পায়, যার ব্যবহার তারা নিজের ক্ষেতে করে। ভাই সকল, শেখো উন্নত ক্ষেতির প্রসঙ্গে, এগিয়ে চলার সঙ্গে সঙ্গে। এনএফএসএম এর মদত হচ্ছে ভালো, প্রতিটি ক্ষেতের জন্য আলো। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।